170তম আড্ডা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের আজকের আড্ডার অতিথি, সাহিত্যিক ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রথিত যশা লেখক। স্বাধীনতা উত্তর কথাশিল্পীদের মধ্যে তিনি অন্যতম খ্যাতনামা একজন বাঙালি লেখক। বরদাচরণ, ফটিক এবং সবর দাশগুপ্তর মতো প্রাপ্তবয়স্কদের জন্য লেখা চরিত্রগুলির সৃষ্টিকর্তা। একটি সমগ্রতার নামই হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শিশু সাহিত্য থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের অন্তরাত্মায় অবলীলাক্রমে বিচরণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার এই অবাধ গতি সৃষ্টি করেছে মনস্থের অদ্ভুত বাড়ি থেকে মানব জমিন, পার্থিব কিংবা পাতাল ঘরের মতো সাহিত্য। বর্তমান সময় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রবাদ প্রতীক এই সাহিত্যিককে বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করলে একটু ভুল হয় না। তার প্রথম গল্প জল তরঙ্গ 1959 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস ঘন পোকা দেশ পত্রিকার পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়। তার প্রথম কিশোর উপন্যাস মনস্থের অদ্ভুত বাড়ি। দীর্ঘকাল দেশ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি। নিজের লেখার ধরন সম্পর্কে বলেছেন, হঠাৎ একটা লাইন এসে যায়, ওই যেমন তুলোর থেকে একটা একটা করে সুতো বেরিয়ে আসে, তেমনই ওই লাইন থেকে শব্দেরা ভিড় জমায়, ভাবনা শুরু হয়, চরিত্ররা আসে, ঘটনা আসে, আমি শব্দ দিয়ে ছবি দেখতে আগ্রহ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সকল প্রশ্নের উত্তর খুঁজেছেন আধ্যাত্মিকতাবাদের মধ্যে। তার লেখায় তিনি অনুসন্ধান করে চলেছেন জীবনের শুদ্ধতা। তার উপন্যাসে উঠে এসেছে দেশভাব, নকশার আন্দোলন, উদ্বাস্তু সমস্যার কথা। সাহিত্যে তার অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। শিশু সাহিত্যে অবদানের জন্য 1985 সালে তিনি বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন। 1988 সালে মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2012 সালে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও তিনি 1973 এবং 1990 সালে আনন্দ পুরস্কার পেয়েছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা শুরু করলে হয়তো অনেক বড় হয়ে যাবে, এত কথা বলা উচিত না। শীর্ষেন্দুবাবু এসেছেন, আমরা শীর্ষেন্দুবাবুকে নিয়ে আসবো তাদের সাথে। আজকের আড্ডা আমাদের না ভোলা আড্ডা, অবশ্যই খুব সুন্দর একটা শুনতে আমার থাকবে আপনাদের সাথে। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, আমার গভীর প্রীতি এবং শুভেচ্ছা। আজকে যে বিপদে আমাকে ফেলা হয়েছে সেটা হচ্ছে এই যে আমাকে কি বলতে হবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। আসলে কি শুনতে আপনাদের ভালো লাগবে, আপনারা শুনতে চান, সেটা আমি বুঝতে পারছি। এমনিতে খুব একটা গল্প করার অভ্যেস আমার নেই, মাঝে মাঝে যখন এরকম স্বাধীনতা দেয়, এই যে অবশ্যই বলুন, আমার কাছে হোক আসে যে যাকে বলে না পুরো একটু গল্প করে বেশি, সেরকম কিছু গল্প ইচ্ছে করে। যেমন ধরুন লেখালেখি, আমাকে লেখক বলা যায় কিনা, সাহিত্যিক বলা যায় কিনা সে বিষয়ে আমার নিজের একটু খুব সংশয় আছে। একটা কারণ হচ্ছে যে আমি আজ পর্যন্ত যা লিখেছি
সেগুলো তোমার মনে হয় অভিজ্ঞ। আমি লিখেছি, আমি তৈরি করেছি এমনটা নয়। যেন মনে হয় যে আমি যা দেখেছি, যা ভেবেছি, যা অনুভব করেছি, সেগুলো আমি অভিজ্ঞত হয়ে গেছি। যেন শুনছি, দেখছি, আর সেই মতো লিখেও যাচ্ছে। জীবনটা এরকমই, আমাদের কাছে যেরকম একটা চারদিকে কারা বাস্তব আছে, আর কারা বলতে যারাই কাছাই পায়নি। চারদিকে একটা পৃথিবী, তার ঘটনাগুলি ঘটে যাচ্ছে। নানান রকম ঘটনা ঘটছে, আর সেগুলো সঙ্গে সঙ্গে যেরকম নদীর জলে ছায়া পড়ে, সেই রকম আমাদের মনের মধ্যেও একটা ছায়াপাত হচ্ছে। অর্থাৎ সেটা পুরোপুরি বাস্তবটার প্রতিফলন নয়, তার সাথে আমাদের মনের কিছু কিছু উপাদান মিশে যাচ্ছে, যাকে আমি খানিকটা বলি সাবকনশাস। কাজে আমরা এই পৃথিবীর সমস্ত সত্যকে, যেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, সেগুলোকে যে পুরোপুরি গ্রহণ করছি তা নয়, তার সঙ্গে কিছু একটা মিশে যাচ্ছে। আমার দেখার ভঙ্গি, আমার ইচ্ছা শক্তি, আমি সবটুকু গ্রহণ করছি না, তার খানিকটা গ্রহণ করছি, আর খানিকটা কল্পনা করে নিচ্ছি। ইমাজিনেশন আমাদের যেটা আছে, কল্পনা শক্তি, সে অঘটন ঘটন পরিবেশী, সে অনেক বাস্তবকে বাস্তব থাকতে দেয় না। তাই খানিকটা তৃতীয় সত্যে পরিণত হয়, তৃতীয় বস্তুতে পরিণত হয়। যে কারণে আমাদের চোখ থাকা সত্ত্বেও, আমাদের মন থাকা সত্ত্বেও, আমাদের বিশ্লেষণের শক্তি থাকা সত্ত্বেও আমরা পুরো সত্যকে কখনো গ্রহণ করি না। তার সঙ্গে আমাদের কল্পনার খানিকটা মিশিয়ে থাকে। আমি মাঝে মাঝে তুলনা দিই যে যখন পাউরুটি টোস্ট করে আমরা খাই, কিন্তু মাখন মাখিয়ে নিতে হয়। মাখন ওই ঘরে ঘরে ভাবটাকে একটু মোলায়েম করে দেয়। বস্তু সত্যকে যেহেতু আমরা গ্রহণ করতে পারি না ঠিক মতো, সেই হেতু আমরা তাকে একটু কল্পনার মাখন মাখিয়ে নিই, তাতে সত্যটা গ্রহণযোগ্য হয় আমাদের কাছে। কেন সত্যকে নিতে পারি না? ব্যথা, বেদনা, শোক, দুঃখ, মৃত্যু, এগুলো তো আছেই। আর সবচেয়ে বড় যে সংকট আমাদের, সেই সংকট হচ্ছে জীবন ও মৃত্যু। এটি দুটি দরজায় অনবদ্য, তাকে আমরা খুলতে পারি না। জন্মের আগে কি ছিল, মৃত্যুর পরে কি হবে, এইটি আমাদের জানা নেই। লক্ষ বছর ধরে মানুষ জন্মাচ্ছে ও মরছে, কিন্তু আজও এই সত্য মানুষের কাছে অধরা। এই অধরা যে দুটি দরজা অনবদ্য, কিছুতেই তাকে খোলা যাচ্ছে না, উন্মোচন করা যাচ্ছে না। সেই হেতু যেটা হয় যে আমরা কল্পনা দিয়ে হয়তো পুনর্জন্মকে কল্পনা করে নিই। আমার পূর্বজন্মের কথা মনে নেই, পরজন্মে কি হবে আমি জানি না, জন্ম জন্মান্তর আছে কিনা তাও জানা নেই। তবু কেন কল্পনা করি? আমাদের
আশ্বস্ত করে, আমাদের একটু ভরসা দেয়, এখানেই শেষ নয়, আরো অনেক দূর। যেরকম জীবনানন্দের কবিতায় আছে, এখনো অনেক পথ বাকি, এখন অনেক দূর যেতে হবে। তার মানে জীবন এখানে শেষ হয়ে যাচ্ছে না, জীবন আরো অনেক দূর যাবে, জন্ম জন্মান্তর আছে। যাই হোক, আমরা এইভাবে সত্যকে খানিকটা আমাদের নিজের মতো করে ঝাড়াই বাছাই করে গ্রহণ করি। জীবন যাপন করতে করতে আপনারা যেরকম জীবন যাপন করছেন, আমারও একই রকম একই ধারায় জীবন যাপন, খানিকটা উত্থান খানিকটা পতন, কিছু কষ্ট, কিছু সুখ, কিছু আনন্দ, কিছু দুঃখ তো আছে। এগুলোর মধ্যেই আতিপাতি করে জীবনের সার সন্ধান করা। যেরকম আমি চিরকাল দেখে এসেছি, আমি আমার কথাই বলছি যে তার নয়, আমার মতোই যারা মানুষ, আপনারা আমার বাইরেও যারা সব পৃথিবীতে ছড়িয়ে আছে, গ্রামে গঞ্জে জঙ্গলে পাহাড়ে, সব মানুষই প্রায় একই রকম জীবন সংগ্রাম করে যাচ্ছে। আয়ুষ্কাল তো খুব বেশি দূর নয়, আমাদের খুব বেশি দিন নয়, অল্প কিছু দিনের স্প্যান তার। সেই মধ্যেই আমাদের বেঁচে থাকি, আমরা অনেক প্রশ্নের জবাব পাই না খুঁজি, আর সবসময় মৃত্যুর ছায়া আমাদের জীবনে প্রলম্বিত হয়ে থাকে। সবসময় মনে করতে হয়, এই তো এসে গেল, এই তো এসে গেল, জীবনকে কিভাবে যাপন করব। কেউ মনে করে যে জীবনে যত পারি অর্থ সংগ্রহ করি, আমার পুত্র কন্যাদের জন্য রেখে যাই। কেউ মনে করে যতদূর পারি যে পৃথিবীকে দেখে নিই, আনন্দ উপভোগ করে নিই, যতখানি পারি বুঝে ফুটে নিই। এইরকম নানা রকমের মনোভাবের মানুষ আছে, যে যেরকম ভাবে জন্মায়, যেরকম জীব দিয়ে জন্মায়, সে সেইভাবেই বেঁচে থাকে ও সেইভাবেই জীবন যাপন করে। আমি মাঝে মাঝে দেখি পার্কে বসে কিছু লোক গামছা পেতে তাস খেলছে বসে বসে, অর্থাৎ কি করছে, সময়টা কাটিয়ে দিচ্ছে, সময়টা কাটিয়ে দিচ্ছে। এই সময় কাটিয়ে দেওয়াটা যেন তার সমস্যা, তার সংকট, কিভাবে সময়টা কাটানো যায়। অথচ সে জানে ভালো করেই যে জীবনের একটি মিনিট সময়ও সে আর ফিরে পাবে না। কোটি কোটি টাকা দিলেও একটা মিনিট সময় সে আর ফিরে পাওয়া যায় না। যে সময়টা গেল, সে সময়টা গেলই, আর ফিরে আসবে না। একটু একটু করে সময় যাচ্ছে, টিক টিক করে আমাদের বয়স বাড়ছে, আবিষ্কার ফুরিয়ে আসছে। এই যে মহামূল্যবান জীবন, এর সম্যক ব্যবহার কি? এবং বঙ্কিমচন্দ্র প্রশ্ন করেছিলেন, এই জীবন লইয়া কি করব? এই জীবন লইয়া কি করবো, এটা হচ্ছে একটা মহৎ মহান প্রশ্ন, যেটা আমাদের সংকটে ফেলে দেয়। বাস্তবে কি এই জীবন নিয়ে আমরা কি করব? বসে বসে কাটিয়ে দিয়ে পড়াশোনা করে কাটিয়ে দিয়ে সুখে থাকবো, নাকি আরো কিছু করার আছে আমার? বাস্তবিক মাঝে মাঝে ঈশ্বর নামে যদি কেউ থাকে, তাকে এই প্রশ্ন করতে ইচ্ছে হয় যে এই জীবন আমি কেন যাপন করছি, অর্থ কি, এর অর্থ কি? যেরকম বিজ্ঞানীরা মাঝে মাঝে মহাকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেন যে কি বিধান, এটা কি? এই মহাবিশ্ব যার কোন কিনারা নেই, যার কোন সীমা পরিসীমা নেই, এটা কি বস্তু? আমাদের তো সবকিছু সীমাবদ্ধ, কিন্তু এমন কিছু যখন চোখের সামনে দেখি যা সীমাহীন, তাকে আমরা কল্পনা করতে পারি না, তাকে আমরা আমাদের মস্তকে ধারণ করতে পারি না। ধারণ করতে গেলে কি হবে? আপনারা জানেন যে গান্ধী এবং যাজ্ঞবল্ক্যের মধ্যে একটা ভয়ঙ্কর তর্কযুদ্ধ হয়েছিল, এবং গান্ধী যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করেছিলেন যে ব্রহ্ম কিসে, পরব্রহ্ম কিসে সংলগ্ন রয়েছে।
এর প্রশ্নের জবাব যাজ্ঞবল্ক্য দিতে পারেননি। তিনি কি বলেছিলেন যে সাবধান নারী, আর প্রশ্ন করিও না, তোমার মূল্য বসিয়ে পড়বে। অর্থাৎ সোজা কথা, যাজ্ঞবল্ক্যের এই প্রশ্নের জবাব জানা ছিল না। পরব্রহ্মকে সংলগ্ন থাকবে, কে ধারণ করে আছে পরব্রহ্মকে, এই প্রশ্ন করাই পাপ, এই প্রশ্ন করাই শ্রদ্ধা, এই প্রশ্ন করাই চলবে না। কেন এই কথা বললেন? যেহেতু তারপরে কি আছে, তারপরে কি, আরো কি, আরো কি, করে এগোতে এগোতে আমরা ধর্মে পৌঁছই। ধর্ম কি করে? ধর্মের কাজ হচ্ছে, অনেকে ধর্ম নিয়ে নানা রকম আজকাল প্রচার হচ্ছে, নানা রকম ধর্মকে প্রায় নির্বাসনে পাঠানোর জোগাড় হয়ে গেছে। তবে যাক, এই যে বোতলটা এখানে রাখা আছে, এই বোতলটা যদি কাঠ হয়ে পড়ে যায় তাহলে মনে করবো বোতলটা পড়ে গেল, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। বোতলটা কেন পড়ে গেল তার একটা কারণ আছে। যে কারণটা, আমি এটা হাত দিয়ে কাত করে ফেলে দিলাম, আমি কেন হাত দিয়ে ফেলে দিলাম কাত করে, তারও একটা কারণ আছে। এই কারণের পর কারণ, কারণের পর কারণ, কারণের পর কারণ অনুসন্ধান করতে করতে শেষ হবে না। দেখা যাচ্ছে যে একটা বোতলের কাঠ হয়ে পড়ে যাওয়ার পিছনে হয়তো একটা 1000 বছর 2000 বছরের ইতিহাস আছে। কারণ অনুসন্ধান করতে হবে। সে কিবিদম করে করে প্রশ্ন করে করে প্রশ্ন করে করে প্রশ্ন করে করে ধর্ম সত্যে পৌঁছতে চায়। যে সত্যে সে পৌঁছতে চায়, সেই সত্যটা আবছায় না, সেটা আমাদের কাছে ধরা দেয় না। তখন তাকে ব্রহ্ম বলি, পরম ব্রহ্ম বলি, ব্রহ্মজ্ঞান নাম না করলে এটা পাওয়া যাবে, এটা বলা হয়। আমরা হতাশ হয়ে যাই, আমরা কি করে ব্রহ্মজ্ঞানী হব? আমাদের সাধনা নেই, আমরা সেই তিতিক্ষা নেই। তা এইরকম ভাবে জীবনকে মানুষ নানান দিক থেকে প্রশ্ন করে। কেন জীবন, কেন এই আবিষ্কার, কেন আবার পড়ে যাব, কারণ সোনার সন্তান সন্ততিকে ছেড়ে, এই সুখের সংসার ছেড়ে কেন চলে যাব? এই প্রশ্ন মানুষকে বারবার গৃহীত করে। ছেলেবেলা থেকে, একদম শিশুকাল থেকে, যখন আমার জীবনে প্রথম মৃত্যুর প্রতিঘাত, সেটা বলি যখন আমি খুব ছোট ছিলাম। এই সম্প্রতি একটা জায়গায় পৌঁছিলাম যে আমার যখন 4 বছর বয়স, বড়দের 5, তখন আমরা কলকাতায় থাকি, একটা ভাড়া বাড়িতে। সেই সময় আমার দিদি কর্পোরেশন স্কুলে পড়তো। তার আগের ইতিহাস হচ্ছে, আমি খুব দুষ্ট ছিলাম, ভীষণ দুষ্ট। আমার ছেলেবেলাটা দুষ্টমির ইতিহাস। তো সেই সময় মা আমাকে দুপুরবেলা শান্ত রাখলে, মা খুব শান্ত প্রকৃতির ধার্মিক মহিলা ছিলেন। আমাকে শান্ত করার জন্য মা আমাকে পাশে শুয়ে, মোটরে বাড়ি সেটে শুয়ে আমাকে পাশে নিয়ে, কুটির কাছে নিয়ে মা রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনাতেন। চরণিকা ছিল তখন, চরণিকা রবীন্দ্রনাথের বই ছিল, আরো বহু বলাকা এইসব গ্রন্থ থেকে কবিতা পড়ে শোনাতেন। আর আমি সেই কবিতা শুনতে শুনতে একটা অদ্ভুত সম্মোহনে আবিষ্ট হয়ে ঘুমিয়ে পড়তাম। এগুলো যে রবীন্দ্রনাথের কবিতা, সেগুলো আমার জানা ছিল। রবীন্দ্রনাথকে সাদা দাড়িওয়ালা, মাথায় জোব্বা, আর মাথায় টুপি, গায়ে জোব্বা, এটুকুই আমার রবীন্দ্রনাথ সম্পর্কে তখন ছবি দেখেছি। একদিন দিদি স্কুল থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে, 41 সাল, তখন যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হয়েছে, আকাশে বড় বিমান হয়ে। তো মা জিজ্ঞেস করলো, তুই চলে এলি কেন রে? বলে, স্কুল ছুটি হয়ে গেল, রবীন্দ্রনাথ মারা গেছে। এই শুনে মা খানিক স্তব্ধ হয়ে রইলেন, তারপরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বিকেলে বাবা ফিরলেন অফিস থেকে, শোকাভিভূত চেহারা, তিনিও একই রকম হাউ হাউ করে কাঁদছে মুখ ঢেকে।
আর আমি হা করে দেখছি যে ব্যাপারটা কি হলো, রবীন্দ্রনাথের কি হয়েছে, আর মা বাবা কাঁদছেই না কেন, আমি আর তিনি শতবত পেয়ে গেছি, বুঝতে পারছি না কি হয়েছে। রবীন্দ্রনাথ মারা গেছে, মারা গেলে কি হয়, মারা যাওয়াটা কি, এই ব্যাপারটা বুঝতে পারছি না। তো ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছি, বুঝতে পারছি না কেন, কি হলো, কি ব্যাপার। মৃত্যুটা সম্পর্কে এটি আমার প্রথম প্রাথমিক অনুভূতি যে রবীন্দ্রনাথ মারা গেছে। তারপরে দাদুর মৃত্যু হলো, আমাকে বোঝানো হলো দাদুর মৃত্যু কিছু না, তারপরে একটাকে আছেন তাকে একটা তেলে ভিজিয়ে রাখা হয়েছে, অনেক পরে থেকে ফিরে আসে। এটি আমার অগাধ বিশ্বাস হলো দাদু ফিরে আসে। দাদুর খুব প্রিয় পাত্র ছিলেন আমি, দাদু আমার খুব প্রিয় পাত্র ছিলেন। দাদু আর ফিরে আসেন না, আমি অপেক্ষা করছি দাদু ফিরে আসেন না, আসেন না। একদিন বুঝতে পারলাম ঝাঁক করে যে দাদু আর ফিরবে না। তাহলে মৃত্যু হচ্ছে আর ফেরা নেই, চলে যাওয়া, আর ফিরে আসা নয়। এই যে সত্যটা, এটাকে যখন হৃদয়ঙ্গম করলাম, তখন এই প্রশ্ন হলো তাহলে মৃত্যু নেই, মৃত্যু অতিক্রম করার কি উপায় আছে, মৃত্যুকে কি করে অতিক্রম করা যায়। এই চিন্তা ভাবনা ছেলেবেলা থেকে জেগে হইল। নানান রকমের বইপত্র পড়ি, বড় হচ্ছি, জীবনকে নানান রকম ভাবে দেখছি, কিন্তু ওই বুঝতে পারছি না, ঠিক মতো বুঝতে পারছি না। এক এক সময় হয় আপনাদের কাছে বলি, সারাদিনে তো আমাকে নানা ভূমিকায় কাজ করতে হয়, আপনাদেরও হয় একই রকম। কখনো স্ত্রী স্বামী, কখনো বাবার ছেলে, মায়ের ছেলে, কখনো পুত্রের বা কন্যার বাবা, নানান রকম ভূমিকা আমাদের। অফিসে যাচ্ছি, কাজ করছি, অফিস কর্মী, যখন দোকানে যাচ্ছি তখন একজন খরিদ্দার, এরকম নানা রকম ভূমিকা আমাদের আছে। সারাদিনে খণ্ড বিখণ্ড হয়ে যায়, নানান ভূমিকায় আমাকে খণ্ডিত হয়ে যেতে হয়। তবে যখন রাত হয়, গভীর রাত আমার খুব প্রিয় সময়, সেই সময় আমি নিজের প্রকৃত অংশগুলোকে জড়ো করে এক করি, তখন আমি একটা মানুষ হয়ে যাই, একজন মানুষ। যখন আমি বসে বসে ভাবি, যখন আমাকে ডাকার কেউ নেই, আমার কোনো কাজ করতে পারার কেউ নেই, তখন আমাকে বসে বসে ভাবতে হয়। আমি ভাবিও এই বিশ্ব সংসারের সঙ্গে আমার সম্পর্ক নাকি, এই মহাজগতের সঙ্গে আমার সম্পর্ক নাকি, আমি কেন জন্মালাম, আমি না জন্মালে কি ক্ষতি হতো, আমি চলে যাওয়ার পর কি ক্ষতি হবে দুনিয়ার, এই চিন্তা করি। তখন এই যে সম্পর্কটা কি, পৃথিবী একটা ছোট্ট গ্রহ, যাকে আকাশে একটা ধূলিকণার চেয়েও কম তার স্থান, কোনো মর্যাদাই নেই বলতে গেলে। মহানিহারিকার পর্যন্ত রয়েছে আকাশে। বলা হয় যে পৃথিবীতে যত ধূলিকণা আছে তার চেয়েও বহুগুণ বেশি নক্ষত্র রয়েছে আকাশে। এই আকাশ তো সীমাহীন, এত নক্ষত্র মণ্ডলী, এত নক্ষত্র, এত গ্রহ, এত কিছু রয়েছে। এত কিছুর মধ্যে আমাদের সম্পর্ক, আমার মধ্যে কি আছে তার চাই না। আমার সঙ্গে মহাজগতের সম্পর্কটা কি, আমি তাদের কে, এই প্রশ্ন বারবার নিজেকে করেছি। প্রত্যেকে দেখেছি যে কোনো জবাব হয় না। একসময় বলা হয় না যে একটা চৌকাঠ, মহাকাশের চিন্তা যখন মানুষের আসে, তখন বলা হয় যে এক জায়গায় থামতে হবে। একটা চৌকাঠ আছে, সেই চৌকাঠটা ডিঙিও না, এরপরে তুমি আর ধারণ করতে পারবে না। তোমার মস্তিষ্ক এই মহাজগৎকে, মহাশূন্যকে, এই অসীমকে ধারণ করার জন্য নয়। তুমি যা কিছু দেখছো সবকিছু সীমাবদ্ধ। তোমার আবিষ্কার থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে যা কিছু দেখছো সব সীমাবদ্ধ, কিন্তু আকাশ অসীম। এই অসীমকে তুমি চিন্তা করতে যাও, ধারণ করতে যাও, তোমাকে এক জায়গায় থামতে হবে। একটা চৌকাঠ আছে, তা ডিঙিয়ে যেও না, তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে।
পাগল হয়ে যাবে, তুমি আর সুস্থ মস্তিষ্কে থাকবে না। সুতরাং আমরা এই মহাকাশকে ধারণ করতে পারি না মাথায়, অসীমকে আমরা কল্পনা করতে পারি না, কারণ অসীম আমাদের কল্পনার অতীত। যা কিছু আমাদের সামনে আছে সবকিছু একটা প্রথম এবং শেষ আছে, শুরু এবং শেষ আছে। তার একটা কি বলা যাবে, একটা ফিজিক্যাল আকার আছে। যেরকম বিজ্ঞানীরা তারা সবকিছু গবেষণা করেন, কিন্তু আপনি চেতনা নিয়ে কোনো গবেষণা করেন না। চেতনাটা করতে গিয়ে শরীরের সবকিছু আছে, শরীরের সবকিছু আমরা বুঝতে পারতাম যে আমাদের হার্ট আছে, লিভার আছে, এটা আছে, ওটা আছে, সেটা আছে, কিন্তু চৈতন্যটা করতে গিয়ে ওই চৈতন্যটা কি? বিজ্ঞান বলে যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, ভর নেই, তা আমাদের আলোচ্য বিষয় নয়, সেটা নিয়ে আমরা কিছু করতে পারি না। আমাদের যন্ত্রপাতিটা যা ধরা যায় না, সেটাকে আমরা কি করে বিশ্লেষণ করব? সুতরাং চেতনাকে বরাবরই বিজ্ঞানীরা বলে এসছেন ওটা কতগুলো কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন বলে তারা দায় ঝেড়েছেন, কিন্তু আসলে তারা চেতনাকে ব্যাখ্যা করতে পারেননি। যেরকম আইনস্টাইন একবার বলেছিলেন যে আলো কর্তৃক উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয় আমি জানি। আমি যদি বলো আমি বুঝিয়ে বলতে পারি তোমাকে আলো কি করে সৃষ্টি হয়, কিন্তু আলো জিনিসটা কি সেই প্রশ্ন আমাকে করো না। আসলে আলো জিনিসটা কি? আলো আসছে, পড়ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আলো জিনিসটা কি সেটাই বুঝতে পারছি না। আলো সোর্স জানি, তার এফেক্ট জানি, কিন্তু হোয়াট ইজ লাইট এটাই তো আমাদের জানা নেই। সেরকম চেতনাও আমাদের জানা নেই। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমার জানা নেই, যা আমার মাথায়, আমার মস্তিষ্কে, আমার বুদ্ধিতে, আমার চেতনায় ধরা দেয় না। চেতনা ঠিক সেরকমই বস্তু। একটা লোকের চেতনা আছে, এই চেতনাটা কি? তার মৃত্যুর সঙ্গে সঙ্গে চেতনাটা কোথায় যায়, এর কোনো ট্রান্সফরমেশন হয় কিনা, এটাও তো আমার জানা নেই। তখন আমাকে এই সমস্ত প্রশ্ন পীড়িত করত। এমন হতো যে আমাকে দীর্ঘ অবসাদের শিকার হতে হয়েছে। দীর্ঘ অবসাদ, অনেক সময় 1 মাস আমি ভয়ঙ্কর মানসিক অবসাদে ঢুকেছি, ডিপ ডিপ্রেশন। এবং ছেলেবেলা থেকে অবসাদ মানুষের কখনো আসে যখন ফ্রাস্ট্রেশন আসে, কোন একটা কাজে ব্যর্থ হয়, প্রেমে ব্যর্থ হলো, এটা হলো, সেটা হলো, একটা ফ্রাস্ট্রেশন এলো, একটা ডিপ্রেশন এলো। আমার তা নয়, আমার ডিপ্রেশন ছিল অটোমেটিক। হঠাৎ করে যেন মনে হলো সমস্ত আনরিয়াল হয়ে গেল। আনরিয়ালিটি চিন্তা কেন? তার কারণ হচ্ছে আমি যেন মনে হচ্ছে আমার চারদিকে বস্তুপুঞ্জকে চিনে উঠতে পারছি না। এগুলো কি? এগুলো কি? এই জিনিসগুলো কেন একটা ডাইমেনশনাল জগতের মধ্যে আমি রয়েছি, এই জিনিসগুলো আমি চিনতে পারছি না, এই বস্তুগুলো কি? তখন নিজেকে নিয়ে প্রশ্ন, আমি কি? আমি আসলে কি? আমি কেন এলাম? এগুলো কি? এই প্রশ্ন আমার চারদিকে জগতে চিনতে না পারা, এটা আমার জীবনে একটা ডিপ ডিপ্রেশনের সৃষ্টি করেছে। প্রচন্ড অবসাদ। যে সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যায় না, সে সমস্ত প্রশ্ন আমাদের কাছে সাপের ছোবলের মতো, জবাব নেই তার। এইরকম ভাবে আমার জীবন বারবার পীড়িত হয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন দিকে যাবো, কি করবো। আপনাদের কাছে বলছিলাম জীবন জিজ্ঞাসা, হা করে আকাশের দিকে তাকিয়ে থাকা, বস্তুপুঞ্জকে দেখা, একজন পর্যবেক্ষক হিসেবে দেখছি, বুঝতে পারছি না কেন আমাদের আকার প্রকার এরকম, কেন কেন গাছপালা, কেন এই নদী সমুদ্র, কেন এই পাহাড়, এই সমস্ত প্রশ্ন আমাকে পীড়িত করতে। প্রশ্নই নয়। এই ছেলেবেলা থেকে একটা উপর ব্যথিত গতি, অর্থাৎ পাহাড়ি ঝর্ণা যখন পাথরের রাস্তা, রাস্তা বারবার ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে চলে, সেরকম ভাবে খুব মসৃণ নয় রাস্তাটা। বন্ধু জীবন
আমার জীবন যাপন সেরকম খুব বন্ধু ছিল ছেলেবেলা থেকে। আমাকে জীবন যাপন করতে কষ্ট পেতে হতো, কষ্ট পেয়ে বারংবার মাথা পেয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছে। অনেক রকমের খামতি, আমার জীবনের যে খামতি, আমার ঘোরাঘুরির অভাব, আমার যথেষ্ট দক্ষ না হয়ে ওঠা, যত প্রতিভাবান না হয়ে ওঠা, জানি না এর ফলে জীবন যাপন করতে করতে একটা ব্যর্থতা কোনো মানুষের কাজ করে, যেটা অধিকাংশ বেকার ছেলে, অধিকাংশ যারা তেমন লেখাপড়ায় বড় নয়, যেমন যারা খুব একটা মেধাবী নয়, এমন সব মানুষের যা হয়ে থাকে, আমার একই রকম ব্যাপার হয়েছিল। এই জীবন যাপন করাটাই আমার কাছে কঠিন হয়ে দাঁড়ালো, খুব কঠিন। কিন্তু একটা জিনিস ছিল আমার মনে, সেটা হলো এই যে আমি শুধু অবসার করতে খুব ভালোবাসতাম। স্মার্টফোন, কাটলাইতে জানি না, ছবি আঁকতে জানি না, তেমন কোনো গুণ নেই, কিন্তু একটা জিনিস ছিল অবজারভেশন, তাকিয়ে থাকা, দেখা দেখা নিশ্চিতভাবে দেখে নেওয়া, একটা মানুষকে লক্ষ্য করা, আড়াল থেকে লক্ষ্য করছে মানুষটা কি করছে না করছে, কিভাবে হাত করছে, কিভাবে উঠছে, বা কি একটা করলো, কিভাবে পিছুট করলো, এগুলো দেখা আমার কাজ ছিল। এই কাজটা হচ্ছে ওই শুধু অবজার্ভ করা। আর আমার বাবার ছিল প্রতিদিন চাকরি, এক জায়গায় বেশি থাকা হতো, এক জায়গা থেকে আরেক জায়গায়, থেকে আরেক জায়গায়, থেকে আরেক জায়গায়। এখানে আমরা বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, আসামে, বিহারে, উত্তরবঙ্গে, পূর্ববঙ্গে, বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। ঘুরে বেড়াতে বেড়াতে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে, বহু মানুষ আমাদের সংস্পর্শে এসেছে। সেই মানুষগুলোকে দেখা, নানা রকম মজার মানুষ, নানান রকমের মানুষ, চালাক মানুষ, বোকা মানুষ, অন্তর্বাজ মানুষ, বাজি, ভালো, নানান রকম। এই দেখে দেখে বেড়ানো, মানুষ দেখে দেখে বেড়ানো, এটা একটা আমার জীবনের মস্ত সঞ্চয়। আর কোনো সঞ্চয় থাক বা না থাক, মনের ভেতরে একটা গুপ্ত ভান্ডারে এই সঞ্চয়টা রয়েছে। বহু মানুষকে দেখা এবং তাদের পর্যবেক্ষণ করার একটা অভিজ্ঞতা, সেটা মনে সঞ্চিত হয়েছে। তারপরে এক সময় বঙ্কিমচন্দ্রের পাল্লায় পড়লাম। যখন ছোট, তখন আমাদের ছেলেদের বাচ্চাদের বই কিনে দেওয়া হতো না, বাবা তখন এত টাকা পয়সা নেই, বাচ্চাদের বই কিনতে হলে কলকাতা অর্ডার দিতে হবে, কারণ মফস্বল শহরে বই পাওয়া যায় না। আর আমি খুব গল্পের বই পড়তে ভালোবাসতাম, তো বাবা আমাকে অ্যালাউ করেছিল আমি ছেলেবেলাতেই বড়দের বই পড়তাম, তাতে কোনো বাধা দেওয়া হতো না। আমি খুব ছেলেবেলাতেই বঙ্কিমচন্দ্র পড়তে শুরু করি। আর বঙ্কিম পড়তে শুরু করার পরই আর যেটা করলো, বঙ্কিমের আশ্চর্য গদ্য, অদ্ভুত সমাসবদ্ধ গদ্য, সংস্কৃত বহু, সেই গদ্য আমাকে একেবারে সম্মোহিত করে ফেলল। আশ্চর্য এরকম লেখা কি করে লেখা যায়। বঙ্কিমকে নকল করতে শুরু করলাম তখন খাতায়, যে বঙ্কিমকে নকল করে কিছু গদ্য লিখি। সেভাবে কিছু কিছু লিখলাম, সেগুলো পদবাচ্য হলো না, কিন্তু ওই লেখার একটা আগ্রহ হলো, একটা মনে হলো যেন এরকম লিখলেও হয়তো। তারপরে তো বরফুল পড়লাম, বিভূতিভূষণ পড়লাম, আরো অনেক সরকারি থেকে শুরু করে কে নয় তার সম্পদ, তারপরে সতীনাথ ভাদুরী, একে একে পড়তে শুরু করলো। কেউ কথা দিত না, করো শনিবারে চিঠি বাড়িতে আসতো, আর সচিত্র ভারত বলে একটা পত্রিকা ছিল, এইগুলো পড়তাম, আকণ্ঠ করে ফেলতাম, কেউ কিছু করতো না। আর তখন আমি পেটে গিয়েছিলাম আর কি, সোজা কথা। তারপরে লেখালেখি করি, সেই লেখার কোনো মর্যাদাও নেই, আর তার কোনো অসযোগ্যতাও ছিল না, লিখতাম এই পর্যন্ত। আস্তে আস্তে যেটা হলো, সেটা হলো আমার মনে হতে থাকলো যে লিখলে হয়। তারপরে একসময় হতাশ হয়ে ছেড়ে দিলাম। আবার একসময় কোনো কারণে, কারণে আবার একটু একটু লেখালেখি শুরু করলাম। তখন মনে হলো যে কি লিখবো, কার কথা লিখবো। মানুষের গল্প তো সব বলা হয়ে গেছে, সেই কোন আমল থেকে, মহাভারত রামায়ণের যুগ থেকে, ভগবানের যুগ থেকে লেখা হয়ে আসছে।
কত লেখা হলো, বড় বড় মহাকাব্য লেখা হলো, আর সেই স্কেল থেকে শুরু করে কে নয় সকলেই তো কত কিছু লিখে ফেলেছে। নতুন করে তো বলার কোনো গল্প নেই, পৃথিবীর সব গল্প ঘুরিয়ে গেছে, আর কোনো গল্প করার নেই, সব গল্প শেষ, জেনারেশনের সব শেষ। কিন্তু তুমি গল্প করা থামছে না কেন বলুন তো? তুমি গল্প করা থামছে না একটাই কারণে, যে জীবনকে একই গল্প, সেই আপনাকে রোমিও জুলিয়েটের গল্প বলতে হবে, সেই রাধাকৃষ্ণের কাহিনী বলতে হবে, প্রেম কাহিনী, বা সেই পুরনো আমলে ডাকপাড়া মহাভারতের কথাই বলতে হবে। ওই সব গল্প বলা হয়ে যাওয়া সত্ত্বেও আবার এখনো কেন গল্প লেখা হয়ে যাচ্ছে? তার একটা কারণ হচ্ছে ওই সব গল্পকে আবার নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। তারা পৃথিবী তো দ্রুত পাল্টে যাচ্ছে, বিজ্ঞান যত এগোচ্ছে, প্রযুক্তি যত এগোচ্ছে, তত মানুষের জীবনে তার ছায়া পাচ্ছে। একটু একটু করে মানুষ পাল্টে যাচ্ছে, কিন্তু মানুষ সেটা টের পাচ্ছে না। সে পাল্টে যাচ্ছে, সে টের পাচ্ছে না। কিভাবে পাল্টে যাচ্ছে? তারপরে যন্ত্রগুলো, যে যন্ত্রগুলো সে আবিষ্কার করছে, সেই যন্ত্রগুলো তাকে প্রভাবিত করছে। যন্ত্রগুলো তাকে প্রভাবিত, তার ভিতরে একটু একটু করে যন্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে একটু একটু করে যান্ত্রিক হয়ে যাচ্ছে, কিন্তু সে টের পাচ্ছে না। এই যান্ত্রিক হয়ে যাওয়া, এই যে দেখতে পাচ্ছেন আজকাল মানুষের আবেগ অনেক কমে গেছে, আবেগটা অনেকটা কম এখন মানুষের। আজকাল দেখতে পাই, আমার দাদু যখন মারা গেলেন, আমার বাবা তখন প্রায় 7 দিন ধরে কেটেছিল, 7 দিন ধরে। কিন্তু আজকাল বাবার মধ্যে ছেলেরা বা মেয়েরা দেখো কাঁদে না, তার কারণ তারা এটাকে যৌক্তিক করে মেনে নিয়েছে যে এইগুলো হ্যাপেন, তো স্বাভাবিক ঘটনা, কিন্তু তো আছে মনের কষ্ট হয় না, তারা হয়, কিন্তু তারা অত আবেগ আকুল ভাবে করে না। আবেগটা মানুষের কমে যাচ্ছে। আবেগটা কেড়ে নিল কে? কেড়ে নিল যন্ত্র। যন্ত্র আবেগহীন, যন্ত্রের কোনো আবেগ নেই। যত আমরা যন্ত্রের সংস্পর্শে আসছি, তত আমাদের আবেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, যন্ত্র আমাদের প্রভাবিত হচ্ছে। সুতরাং এইভাবেই আস্তে আস্তে মানুষ যে পাল্টে যাচ্ছে, তারও গল্প করা আছে, সেই গল্প মানুষকে শোনানো আছে। এইভাবে একটু একটু করে আপনারা পড়েছেন অনেকে আউটসাইডার, আরবিয়ান তামুল লেখা, সে গল্প কি এক্সিস্টেনশিয়ালিজমের গল্প। মা মারা গেল, কালো হতে পারে, পশু হতে পারে, ছেলে চুপ করে করতে পারছে না, বা কবে মারা গেছে। এই যে আবেগহীনতা, মা কবে মারা গেছে, মৃত্যু সংখ্যা সে পেয়েছে, তার না পশু, এটা সে মনে করতে পারছে না। এই যে মনে করতে না পারা, এটা একটা আবেগহীনতা। অর্থাৎ সোজা কথা, শেষ পদে সোজা কথা, যে আমরা যাকে বলি অস্তিত্ববাদ, অস্তিত্ববাদ, এরকম আমাদের যেরকম কামড় ভেতরে যেটা ছিল অস্তিত্ববাদ, সেটা হচ্ছে এই আবেগহীনতা। যখন সে একটা আরবকে খুন করছে, লোকটি ভাষা, সে আরবকে কেন খুন করছে? কোনো কারণ নেই। আরবটি সমুদ্রের নিচে ছুটে আছে, আর তার হাতে একটা ছুরি ছিল, সেই ছুরিটা রোদ্রে ছিকিয়ে উঠেছিল, সে ছিকিয়ে ওঠা আলোটা তার চোখে প্রতিফলিত হয়েছিল। এই সামান্য কারণে সে আলোটাকে করেছিল। তারপর তাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন ধরা হলো, তাকে মার্ডার কেস চলছে। তখন দেখা যাচ্ছে অদ্ভুত ব্যাপার, তার আবেগটা একটু একটু করে ফিরে আসছে। কেননা যখন সে আদালতে তার সবাই জবাব চলছে, তার কেস দিয়ে, মার্ডার কেস দিয়ে, তখন সে শুনতে পাচ্ছে বাইরে মেট্রোপলিস রোজ, যাত্রীরা জন্ম পৃথিবী চলছে, একটা শহরের দমদম শব্দ আসছে। তখন সে ওখানে যেতে বুঝতে পারছি
যে আমি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছি, এই জীবন চলছে, যার থেকে একটা অর্থবহ জীবন চলছে, তাই থেকে আমি এখন বিচ্ছিন্ন, আমি আর ওই জীবনে ফিরে যেতে পারবো না। কিন্তু এটা একটা তাকে হাত ছাড়িয়ে দিচ্ছে, তাকে ডাকছে, তাকে বলছে যে জীবন তুমি যেরকম ভেবেছো সেরকমটাই সবটা নয়। এইখানে মনে হয় কোথাও একটুখানি তার নিজস্ব ফিলোসফি থেকে তিনি একটু বিচ্ছুত হয়েছে, কোনোখানে একটা মানবিকতার মাঝে স্পর্শ করেছে যে আউটসাইড দ্য মেট্রোপলিস রোডস। যাই হোক, এইরকম ভাবে যখন আমরা দেখি, আমি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর লেখক বলে মনে করি কাফকাকে। কাফকা যখন গল্প পড়ি আমরা, সেটা মেটামরফোসিস হোক বা যে গল্পই হোক, কাফকার গল্প করতে করতে আমরা ট্রায়াল করেছি। ট্রায়াল গল্পটা যখন শেষ হচ্ছে, সেখানে মনে হচ্ছে এই লেখকটা হৃদয় বলে কিছু নেই, এতখানি হৃদয়হীন কেউ হতে পারে, এভাবে একটা লোককে শাস্তি দিতে পারে যেগুলো অপরাধই করেনি, সে অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দুটো লোক তাকে ধরে নিয়ে যাচ্ছে, তার গলা কেটে ফেলা হবে একটা বদ্ধভূমিতে। তখন তার মনে হচ্ছে উপরে 3 তলার একটা জানলা খুলে গেল, সেখানে কেউ একটা আমাকে দেখছে, সেই লোকটাকে আমাকে বাঁচাতে আসবে, এরকম তার মনে হচ্ছে। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না, তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রায়াল যখন শেষ করি তখন আমরা ভীষণ হতাশ হয়ে পড়ি, জীবন সম্পর্কে আমাদের সমস্ত মোহ চলে যায়, যেন বুদ্ধরের মতো আমাদের মাথায় একটা আঘাত লাগে যে আমরা কোথায় আছি, কিভাবে এই জীবন যাপন করছি, এই জীবনের মূল্যই কিংবা ধরা যাক। এটাও আমি মাঝে মাঝে বলি যে যখন আমি মেটামরফোসিস বেঙ্গল সাগরে একটা লোক একদিন সকালে উঠে দেখলো সে পোকা হয়ে গেছে, সে কথা বলতে পারছে না, কিছু করতে পারছে না, অনেকগুলো পা হয়ে গেছে, তার সেটা সুনিশ্চিতের মতো একটা পোকা হয়ে গেছে, সে নিজেকে প্রকাশ করতে পারছে না। তখন তার খাদ্যাভ্যাস পাল্টে গেছে, তার ভালো খাবার দিয়ে তার ভালো লাগছে না। তো বাবা মা তাকে দেখবে, তোকে ভয় পেয়ে গেল, কি এটা পোকা কেন, তার ছেলে পোকা হয়ে গেছে। বাবা তো ভয় পেয়ে তাকে তো সেই ঘরের মধ্যে রেখে বন্ধ করে দিল। কি করবে, তারা ভেঙে পাচ্ছে না, তারা খাবার দাবার দিচ্ছে, খাবার পচে খেতে পারছে না, সে ভালো খাবার দাবার তার মুখে উঠছে না, পচা বাসি নানা রকম দুর্গন্ধযুক্ত খাবার তাকে সে বসে খাচ্ছে, ভালো খাবার খেতে পারছে না, সে কথা বলতে পারছে না, নিজেকে প্রকাশ করতে পারছে না, কি অবস্থা। তাতে একটা ওই ছেলে একমাত্র ঢেকে ছিল, মা বাবা আর তার বোন, এই নিয়ে সংসার। তো সেই বেঙ্গল সাবজেক্ট তো ঘরে বন্ধ থাকে, তো মা বাবা কি করবে, ছেলেকে তারা ফেলে দিতে পারে না। একটা লোক একটা বহিটাকে রেখেছে পরিচর্যা করার জন্য, এই পোকাটাকে তুমি দেখভাল করবে। সে বইটা তো খুব খুশি না, যাই হোক সে কাজটা করে, খাবার দাবার দেয়, পোকাটাকে বিছানা তুলে শুয়ে দেয়, করে। তা ওরা রোজগার বন্ধ করে বাড়িতে ইয়ে রেখেছে, পেইং গেস্ট রেখেছে। সে পেইং গেস্ট একদিন পোকাটাকে থেকে ব্যাপারটা কি, ওরা খুব লজ্জা পায়, তারপর থেকে তারা ওই দরজাকে বন্ধ করে রাখে। তো এইভাবে যায়, দিন যায়, তারা খুব বাবাকে আবার বড় বসে কাজ করতে হচ্ছে, রোজগার করতে হবে, কি করবে। এইরকম অবস্থায় একদিন ওই যে কিপার ছিল মেয়েটি, যে পোকাটা দেখভাল করতো, সকালবেলা এসে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে বলেছে, এসে বললো পোকাটা মরে গেছে, কি করবো। তখন বাবা বললো, বাবা মা কিছু তাড়াতাড়ি করলো, করে বললো ফেলে দাও, ওই ডাস্টবিনে ফেলে দেওয়া হবে পোকাটাকে। সেদিন তারা খুব মুক্ত বোধ করছে, ভারহীন বোধ করছে। সেদিন সকালে মা বাবা আর মেয়ে তারা বেড়াতে বেরোলো, ট্রামে করে তারা শহরে ঘুরে বেড়াচ্ছে। বসন্তের দিন, সুন্দর সকাল, মেয়েটি সামনে বসেছে, মা বাবা পেছনে বসেছে, আর তারা ভাবছে এবার মেয়ের একটা বিয়ে দিতে হবে। এইখানে গল্পটা শেষ, কিন্তু এইখানে মানুষকে প্রায় বিহ্বল করে দেয় এই প্রশ্ন, তাহলে তোমার বাৎসল্য কোথায় গেল। এ তোমাকে নিশ্চিত করে গেছে, স্বস্তি দিয়ে গেছে।
এই যে তুমি আবহমান কাল ধরে যে সমস্ত পরিচর্যা করে আসছো সেগুলো আসলে মূল্যহীন কোনো কিছু নয়। তুমি আসলে সভ্যবিহ্বল হও না, তোমার আসলে সব বলে কিছু নেই, স্নেহ বলে কিছু নেই, ভালোবাসা। এই প্রশ্ন তুলে তিনি সমস্ত মানবতাকে একেবারে কাঠ করা দাঁড় করে দিয়েছে। এই মেটামরফোসিস গল্প যেন আমূল যেন মানুষকে একেবারে এটা তুলে আছাড় দেয়। সুতরাং গল্প এইভাবে আবার লেখা হয় নতুন করে, আবার সভ্যতাকে প্রশ্ন করা হয়, মানবতাকে প্রশ্ন করা হয়, আবার নতুন করে মানুষকে কাজ করা দাঁড় করানো হয়। যেরকম আমরা জানি যে অপু তার মাকে খুব ভালোবাসত, সবাই মরে গেছে, দুর্গা মরে গেছে, বাবা মরে গেছে, মা আসে আছে, সে থাকে শহরে কলকাতায়, মা গ্রামের বাড়িতে। মাকে সে ভীষণ ভালোবাসে, মা ছাড়া তো তার কেউ নেই। একদিন একটা পোস্টার এলো যেখানে সংবাদ দেওয়া হয়েছে যে তোমার মা মারা গেছে। আপনারা যারা পড়েছেন অপরাজিত তারা জানেন যে ফার্স্ট রিয়াকশনটা কি হয়েছিল। ফার্স্ট রিয়াকশন হচ্ছে মুক্তি, মুক্তি, আনন্দ। প্রথম রিয়াকশন হচ্ছে মুক্তির আনন্দ। তাদের একমাত্র বন্ধন ছিল মা, মা মারা গেছে, সুতরাং সে এখন মুক্ত। এই প্রথম অনুভূতিটা হচ্ছে আনন্দের অনুভূতি, মুক্তির অনুভূতি। ওর মুহূর্তে সে আবার তার ন্যাশনালিটি কাজ করলো, সে পরবর্তী তো কাজেরও উঠে, কিন্তু তার ওই দুটো অনুভূতি সত্য। এই আনন্দটাও সত্য, ওই শোকটাও সত্য। অর্থাৎ আনন্দটাও মিথ্যে নয়, শোকটাও মিথ্যে নয়। মানুষকে এইভাবেই বারে বারে প্রশ্ন করা যায়। এইভাবে নতুন করে জীবনকে দেখা, জীবনকে বিচার করা, জীবনের নানা রকম প্রশ্ন তোলা, সাহিত্যের এটাই কাজ। এটা ঠিক যে মানুষ সাহিত্য কথাটা এসছে হিত থেকে, হিত মানে মঙ্গল, যার সাহচর্যে মনুষ্য সমাজ মঙ্গলে অধিষ্ঠিত হয়, তাই সাহিত্য। তাই সাহিত্য হয়। তাহলে সাহিত্য মানুষকে মঙ্গলের সাহচর্য দেয়। মঙ্গল মানে আর কিছুই নয়, সত্যকে প্রকাশ করা। এই সত্যের আবিষ্কার তো পুরোপুরি হয়নি। শেক্সপিয়ার চেষ্টা করেছেন, বাল্মীকি চেষ্টা করেছেন, হোমার চেষ্টা করেছেন, আরো অনেকেই চেষ্টা করেছেন, রবীন্দ্রনাথ চেষ্টা করেছেন, কিন্তু তবুও শেষ সত্যকেও বলে দিতে পারেনি। মানুষ বারবার তার নিজের মতো করে সত্যকে আবিষ্কার করার চেষ্টা করবে। লেখকের কাজই হচ্ছে তাই। আমি বলি আপনাদের কাছে যে আমি একজন অনুলেখক। অনুলেখক ছাড়া কিছু করি না, এই কারণে আমি কিন্তু সৃজন করি না। বড় ভাষাটাকে একটু এদিক ওদিক করার চেষ্টা করি। একটা সময় ভাষা নিয়ে খুব ভেবেছিলাম, তার একটা কারণ ছিল। কারণ এই যে আমরা বাংলা ভাষাটাকে তো জানেন এরকম ভাষা। এখন এই ভাষাটা একটা গতি আছে, তার একটা ছন্দ আছে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হলো যে এই ছন্দটা বা এই গতিটা বা এই যে প্রকাশ ভঙ্গি যেটা রয়েছে, একটা নিয়ম রয়েছে, এই নিয়মে আমি যদি না নিচ্ছি তাহলে কি হয়? কেন নিচ্ছি না? কারণ একবার মনে হলো আমি একটা গল্প লিখছিলাম, সেই গল্পে একটা জায়গা ছিল যে একটা লোক বিকেল বেলায় একটা সিনেমা হলের লবিতে উঠে সেখানে একটা ওজন যন্ত্র দেওয়া ছিল। ওজন যন্ত্রের মধ্যে সে একটা পয়সা ঢোকালো, কয়েন ঢোকালো, ওজন যন্ত্রটা থেকে একটা টিকিট বেরিয়ে এলো, যার মধ্যে তার ওজনটা লেখা আছে আর ভাগ্য লেখা আছে। কিন্তু এটা সে যখন পয়সাটা ঢোকাচ্ছে তখন এই যন্ত্রটার মধ্যে একটা অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশন মানে যন্ত্রটা তখন মৃত ছিল, স্টেল ছিল। যখন সে পয়সাটা ফেললো ভেতরে, তখন এই যন্ত্রটা জেগে উঠল, অ্যানিমেটেড হয়ে গেল, মানুষের মতো আচরণ করতে শুরু করলো। তার ভেতরে দ্বিধা ওঠানামা করছে, তার ভিতরে একটা হার্ট চলতে শুরু করলো, একটা মানুষের মতো সে যেন ভেতরে জাগ্রত হয়ে উঠলো।
নড়চড়ে উঠল, কেন জেগে উঠেছে, যন্ত্র নেই সেরকম মানুষ, ও সে তখন টিকিট তাকে দিচ্ছে। এই যে অ্যানিমেশনটা, একটা যন্ত্রের অ্যানিমেটেড হয়ে যাওয়া, এই যে লেখার সময় আমি দেখলাম যে আমার নর্মাল বাংলা ভাষায় সেটা সম্ভব হচ্ছে না। বহুবার লিখছি, কিন্তু আমার প্রার্থিত যেটা, ঈপ্সিত যেটা, সেই বর্ণনা আসছে না। তখন আমাকে ভাষাকে ভাঙতে হচ্ছে। যে ভাষায় আমি নর্মালি লিখি সেই ভাষায় এটা লিখতে হবে না, তাতে আমাকে ভাষাকে ভাঙতে হচ্ছে, ভাঙচুর করতে হচ্ছে, নতুন শব্দের আমদানি করতে হচ্ছে। তারা হলে এই বর্ণনাটা লাইভলি হবে না, এই বর্ণনাটা জীবন্ত হবে না। তখন এই ভাষা নিয়ে আমার চিন্তা ভাবনা শুরু হলো, তাহলে বাংলা ভাষায় যে লিমিটেশনস গুলো আছে এটাকে বুঝে তার মধ্যে নতুন শব্দ আরোপ করতে হবে, আনতে হবে, এবং তাকে সিনট্যাক্স অর্থাৎ বাক্য গঠন প্রণালী সেটাকে চেঞ্জ করতে হবে। যেভাবে আমি লিখি সেভাবে লিখতে হবে না, তাকে নতুন ভাবে লিখতে হবে। কারণ এমন এমন বর্ণনা আছে যে বর্ণনাগুলো করতে গেলে নর্মাল সাধারণ ভাষায় সম্ভব নয়। এইভাবে ভাষা নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো। বাংলা ভাষায় তো আমাকে লিখতে হবে, বাংলা ভাষার বাইরে তো আমার যাওয়ার উপায় নেই। কিন্তু বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, ধরা যাক খুলনার ভাষায় একটা শব্দ আছে, পাবনার ভাষায় একটা শব্দ আছে, ঢাকায় একটা শব্দ আছে, বর্ধমানে একটা আছে, বাঁকুড়ায় একটা শব্দ আছে। এই শব্দগুলো নর্মালি ভদ্রলোকরা ব্যবহার করে না, সাধারণত কলকাতার লোকরা ব্যবহার করে না। কিন্তু এই ভাষাগুলো তুলে আনে শব্দগুলোকে, সেই শব্দগুলো কিন্তু মাঝে মাঝে আমাকে কাজে দেয়। যেরকম বলা যায় লাতর শব্দটা, এই লাতর শব্দটা এমনিতে আমরা জানি না কি শব্দ, কিন্তু লাতর শব্দটা গ্রাম্য শব্দ, ব্যবহৃত নয়। এই শব্দটা মানে হচ্ছে হয়রান হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, লাতর। এরকম অনেক শব্দ আছে যেগুলো এমনিতে, যেরকম মনে করবেন বাংলাদেশে অনেক শব্দ ব্যবহার হয় যেগুলো আমরা নর্মালি ইসলামিক শব্দ মনে করি। ইসলামিক শব্দ মানে যেগুলো নর্মালি ব্যবহার করে চাচা চাচা বলতে কোনো কথা বলছি না। আরো অনেক শব্দ আছে যেগুলো ব্যবহার হলে যেতে হয়, সেইগুলোর মধ্যেও কিছু ঈপ্সিত ব্যঞ্জনা আছে, ঈপ্সিত ইম্প্যাক্ট আছে। সেই শব্দগুলো যদি তুলে আনা যায় এবং সেই শব্দগুলো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কি হয়, এইগুলো আমরা চেষ্টা করেছি একটা সময়, এবং তাতে ফল খারাপ হয়নি। হয়তো মানুষ প্রথম প্রথম নিতে চায়নি, পরবর্তীকালে নিয়ে নিয়েছে, আচ্ছা লিখেছি যখন নিয়ে নিয়ে ঠিক আছে, এই শব্দটা চলতে পারে, এইরকম আর কি। আমাদের সবাইকে ঝুঁচকো, এই ঝুঁচকো শব্দটা অনেকে সরে নি, সেদিন অনেকে আমি জিজ্ঞেস করি ঝুঁচকো মানে কি, আর ঝুঁচকো মানে বলতে তুমি কি বোঝো, তোমার কি মনে হয়? তখন সে যা বলবে তুমি ঠিকই বুঝেছো, ওটাই মানে ওটাই শব্দ। এই শব্দটা তোমার কানে গেছে, তোমার তোমার সামনে একটা ছবি ভেসে উঠছে, এটাই ঠিক। এই ছবিটা ভেসে ওঠাটা আমি চাইছি না, এটা যদি ভেসে ওঠে সেটাই তো আমার ঈপ্সিত ছিল। যাই হোক, এইভাবে লেখাটাও উপর ব্যথিত হতো, সেখানেও অনেক রকমের কবি মানুষ দিয়ে পড়ে থেকে অনেক কথার গান ছড়িয়ে, তবে একটু আধটু লেখা হয়। নইলে লেখা কি এত সোজা কাজ? সোজা কাজ নয়। কেননা এখন যে ছেলেটি লিখবে বা যে মেয়েটিকে লিখবে, তার প্রতিনিধিত্ব কিন্তু সবাই যারা লিখে ফেলেছে অলরেডি, শেক্সপিয়ার থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বরণাথ কে নয়। সুতরাং তাকে এতগুলো লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সুতরাং তাকে নতুন কিছু করতে হবে। এরা যা লিখেছেন, এরা যেমন ভাবে লিখেছেন তত লিখে যাবে না। আমাকে নিজের পুরনো গল্পই লিখতে হয়। আবার যদি আমাকে কি বলে প্রেম কাহিনী, রোমিও জুলিয়েট, আবার যে রোমিও জুলিয়েট লিখতে হয় তাহলে কি হবে? রোমিও জুলিয়েট লিখতে গেলে রোমিও জুলিয়েটের মতো লিখতে তো হবে না, আমাকে নতুন করে রোমিও জুলিয়েটকে তৈরি করতে হবে। নতুন রোমিও জুলিয়েট, সেই রোমিও জুলিয়েট কত ওই রকম নয় যে প্রেমের জন্য প্রাণ দিয়েছিল, তা নয়। রোমিও জুলিয়েটের বিয়ে হলো, এই যে এত ভীষণ প্রেম, যে প্রেম নিয়ে আমরা
আমি আপ্লুত হই। আমি মাঝে মাঝে বলি যে তারা রোগের যুগেদের বিয়ে, তারা সুখে সংসার করলো যদি, তারপরে এটাও সেটা নিয়ে রোগীর সঙ্গে জড়িয়ে ঝগড়া হয়, ঝগড়া হতে হতে এই ওর অবিরক্ত তার অবিরক্ত ডিভোর্সের কথা ভাবা হচ্ছে, রোগীর আরেকজন ঝুলিয়ে আরেকজন রোগীও জুটলো, পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং ডিভোর্স দিয়ে এবং আরেকজন রোগীও আরেকজন জুলিয়েটকে পেয়ে গেল এবং আমাদের বিচ্ছিন্ন হয়ে গেল। তো হতে পারছে। সুতরাং রোগী জুলিয়েট নিয়ে আমি আর গায়ে চোখে চলছি কেন? বিয়ে হলে কি হতো সেটা আমরা জানি না। এইরকম অনেক গল্প বলার আছে, আমাদের গল্প এখনো শেষ হয়নি। তার কারণ মানুষ এখনো শেষ হয়নি। মানুষ নতুন নতুন আচরণে সিদ্ধ হচ্ছে, নতুন ভাবে পাল্টে যাচ্ছে। যন্ত্র আসছে, যন্ত্র আরো আসবে ও যন্ত্র মানুষকে আরো পাল্টে ফেলবে। আমাদের কাজ হচ্ছে এটা দেখা, দেখা এবং দেখা। যেরকম ইউটিউব দেখেছিলেন অপুর শো করছে না, প্রথম রিয়াকশন হচ্ছে আনন্দ, পরের রিয়াকশন হচ্ছে শোক। যেরকম কাফকা দেখেছিলেন তার মেটামরফোসিসে যে মানুষের পাঁচশোটাকেই এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, আসলে পাঁচশোটা আছে কি নেই তাকে তিন প্রশ্নের সাথে ফেলে দিলেন। যেরকম কাবু একটা আরবকে খুব করলেন নির্বিকার ভাবে, তারপরে আবার তার জীবন বোধ ফিরে। এই সমস্ত নানান দিক থেকে জীবনকে প্রশ্ন করা যায়, জীবনকে নতুন করে সৃজন করা যায়, নতুন করে সৃষ্টি করা যায়, নতুন গল্প লেখা যায়। গল্প সব শেষ হয়ে গেছে, তবু যেন শেষ হয়েও শেষ হয়নি, আরো অনেক কিছু লেখার আছে বলে মনে হয়। তবে আমার তো বয়স হয়ে এসেছে, আর কতই বা লিখবো, কিছু লিখেছি। মনে হয় ভবিষ্যতে আসবে লেখকরা, তারা লিখবে মানুষের কথা। তবে হ্যাঁ, সাহিত্যের সঙ্গে থাকা ভালো। সাহিত্য আমাদের পথ দেখায়, অনেক সত্যকে চেনাতে সাহায্য করে। এইটুকুই আপনাদের কাছে আমাদের শ্রদ্ধা নিবেদন। আপনারা ভালো থাকবেন, সাহিত্যের সঙ্গে থাকবেন, সাহিত্য পড়ুন, সাহিত্য আপনাদের পথ দেখাবে বা পথ নির্দেশ করতে পারে, এটা আমার মনে হয়। মানব জমিন আর দূরবীন এই দুটো উপন্যাস কি করে আপনার মাথায় এলো, সেই প্রক্রিয়াটা নিয়ে আমার মাথা খুব অনুকূল, আমার মাথায় কোনো গল্প কোনোদিন আসে, কোনো প্লট আসে না। অনেকে বলে যে প্লট ঠিক করে নিয়ে গল্প ভেবে নিয়ে তারপর অফিসিকা লেখকই লিখে। আমার দুর্ভাগ্য যে আজ পর্যন্ত আমি কোনো গল্প উপন্যাস তো বাদে দিলাম, কোনো ছোট গল্প আমি পুরোপুরি ভেবে কখনো লিখতে পারিনি। আমাকে যখন লিখতে বলা হয় তখন আমি হা হয়ে যাই, কি লিখবো করে হাফতে থাকি। তখন কখনো যখন একটা লাইন মাথায় আসে, লাইনটা অর্থহীন, হয়তো কোনো মানেই নেই। ধরা যাক আমাকে একটা উপন্যাস লিখতে বলা হয়েছিল, আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি, হাতে কি লিখবো কিছু বুঝতে পারছি না, কোনো প্লট তো নয়, কোনো গল্পের আভাসও আসছে না। মাথায় একটা ডাইরেক্ট প্রেমের বলেও আছে ভিটামিন, এই লাইনটা মনে, এই লাইনটা মনে আসার পর এই লাইনটা লিখলাম, লেখাবো বলে এরপরে কি লিখবো, ওই লাইনটা থেকে লেখা শুরু করলাম। আমি লিখতে লিখতে ভাবতে লিখি, আমার কোনো প্লট থাকে না। এই কারণে আমার লেখা খুব সাইন্টিফিক, বিজ্ঞানসম্মত নয়। যখন এই 73-74 সাল হবে, বাচ্চাদের ধরে লিখতে হবে, তখন তো মাথায় আঘাত হয়ে পড়বে, তাদের জন্য কি কখনো লিখিনি, আমার অভিজ্ঞতা নেই। তখন আমি ঠিক করলাম যে মজার কিছু লিখবো। তিনটে ছোট গল্প আদায় করলেন, তারপরে বলেন উপন্যাস। উপন্যাসের থেকে ওই প্রথম উপন্যাস আমার মনোযোগ অর্জন করে, কিন্তু সেটা আমার কোনো ভাবনা চিন্তা ছিল না, কি লিখবো এই নিয়ে একটু ভীষণের বিপদে পড়ে গিয়েছিলাম। তারপরে ওই যা মাথায় এলো লিখে গেলাম। সেটা হলো যে আমিও বলছিলাম আপনাকে, উত্তর নিয়ে তো আপনি ছেলেখেলা করেছেন, উত্তর নিয়ে কখনো আপনি সিরিয়াস হয়েছেন? যে কোনো গল্পে আমি হয়তো পড়িনি, জানি না, বা ভূত সম্পর্কে আমার মনে হয় যে সিরিয়াস ভূত তো ভয়ের ব্যাপার, এরকমভাবে আপনি কখনো ভূতকে পাত্তা দেন? আমার গল্পের মধ্যে ভূত পাত্তা নিয়ে লাভ না। ভূতকে ওরা খুব ভক্তি করে কাজ করেছি, যে আমার সাহায্যকারী। আমিও চাই ভূতটা থেকেও থাকে, তারা সাহায্যকারী হোক।
গল্প লেখা যায়, আপনার মনে কিরকম ভাবে এলো আপনার? না, ওটা করলাম কি, ওই যেরকম স্পাইডারম্যান আছে, তারপরে সুপারম্যান আছে, ওদের মতো করে একটা চরিত্র সৃষ্টি করতে চেয়েছিলাম আর কি। তখন দেখলাম এবারে সবচেয়ে ভালো হচ্ছে ভূতকে কাজে লাগানো। তখন এই ভূতকে নিয়ে এলাম, ভূতকে দিয়ে সব কাজ করাতে থাকে, অবনরণ করে আনলো। শবর চরিত্র দিয়ে বলুন। শবর শবর, হ্যাঁ, শবর সম্পর্কে বলা যায় যে আমি ছেলেবেলা থেকেই গোয়েন্দা কাহিনী পড়ে অভ্যস্ত। ছেলেবেলা থেকে আগাথা ক্রিস্টি, তারপরে কনান ডয়েল, এগুলো তো আমার মানে একেবারে কি বলবো, আমার আগ্রাসী যে পাঠক ভেতরে বসে আছে, তার কাছে মস্ত বড় বোধ ছিল ওইগুলো। তাছাড়া অনেক অচেনা অজানা গোয়েন্দা কাহিনী আমি পড়েছি। আমার বাবার বিরাট মানে কালেকশন ছিল এসব বই, অন্য বই ছিল যেরকম অস্কার ওয়াইল্ড, তারপরে বার্নার্ড শ, ফুল সমস্ত অল প্লেস, যত প্লে আছে তার সমস্ত প্লে কালেকশন আমাদের বাড়িতে আছে। অস্কার ওয়াইল্ড পুরো কালেকশন, সেগুলো সমস্ত আমার ওই বয়সেই করে ফেলা। তো এই করে করে আমার যখন গোয়েন্দা কাহিনী পড়ার একটা নেশা ছিল, কিন্তু আমি গোয়েন্দা কাহিনী কোনো লিখিনি মানে আমি চেষ্টা করিনি এই কারণে যে আমি জানি যে গোয়েন্দা কাহিনীর দিকে চলে গেলে একটু লঘুতার দিকে চলে যাওয়া হয়, সেজন্য লিখিনি। তারপরে আমাকে আনন্দবাজার থেকে পড়া হলো যে একটা পত্রিকা বেরোচ্ছে, সংখ্যা পত্রিকা নামটা, সেখানে একটা গোয়েন্দা কাহিনী যদি আমি চাই তা লিখতে পারবে, আমাকে লিখতে পারা হলো যে আপনি চেষ্টা করে দেখুন লিখতে পারেন। তখন আমি ঠিক করলাম যে পৃথিবীতে প্রাইভেট গোয়েন্দা বলে কিছু হয় না, সে আমাদের শার্লক হোমসই হোক বা যেই হোক, হারকুল পোয়ারোই হোক, প্রাইভেট গোয়েন্দারা কোনো ক্রিমিনাল কেসে সলিউশন করতে পারে না, সম্ভব না, তাদের পক্ষে তদন্ত করাই সম্ভব না, ওটা পুলিশের এখতিয়ার। পুলিশের বাইরে কেউ ক্রিমিনাল কেসে ধরতে পারে না। তো সেক্ষেত্রে যেসব প্রাইভেট গোয়েন্দাদের সৃষ্টি করা হচ্ছে, তাদের একজন করে পুলিশ বন্ধু থাকে, তা না হলে সে তো ভেতরে ঢুকতে পারবে না, কেসটা ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং আমি বললাম যে ওইটা যেহেতু একটা অলিক ব্যাপার, প্রাইভেট গোয়েন্দা বলে কিছু হয় না, সেহেতু আমি পুলিশ অফিসারকেই গোয়েন্দা করে ঠিক করলাম, যেটা প্র্যাকটিক্যাল, সেখানে সেভাবে সবর সৃষ্টি হলো। আপনার মনে হয়েছে যে এটা ফুল জাস্টিস করেছে আপনার লেখাকে? একটা ব্যাপার হচ্ছে যে দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তো পড়াটা হচ্ছে সাবজেক্টিভ, বই পড়া এটা কোনো সাবজেক্টিভ ব্যাপার, সিনেমাটা অবজেক্টিভ। সুতরাং এই সাবজেক্টিভ ও অবজেক্টিভের মধ্যে একটা দ্বন্দ্ব তো থাকবেই। সেটা পুরো একটা উপন্যাসকে সিনেমা করা সম্ভব নয়, একেবারে অসম্ভব। সুতরাং এখানে কিছু গ্রহণ বর্জন করতেই হবে। আমার কাছে যারা সিনেমা রাইট দিতে আসে তাদের আমি স্বাধীনতা দিয়ে দিই, কিন্তু পুরোটা করতে পারবে না, গ্রহণ বর্জন করে দিও, কিন্তু থিম যেটা সেটাকে পাল্টে দেবো না, বক্তব্যটাকে পাল্টে দেবো, তাহলেই হবে। এইভাবেই আমার সিনেমা হয়েছে। তোমার প্রত্যয় হবে না যে আমি পুরো বেশিরভাগ সিনেমা আমি দেখিনি, তার একটা কারণ হচ্ছে যে আমি দেখতে গেলে মনে হবে আমার এটা নেই সেটা নেই এরকম মনে হবে, কিন্তু সেটা মনে করতে লাভ নেই। আমি কিছু ছবি দেখেছি যারা নিয়ে গেছে আমাকে জোর করে, আমি দেখেছি, তো যারা টিকিট পাঠিয়ে দিয়েছে সেখানে যায়নি, এই আর কি। তো সেইখানে আমার কোনটা ভালো লেগেছে বলা খুব মুশকিল। হয়তো একটা খাইটা ভালো লেগেছে, আর একটা খাইটা ভালো লেগেছে, সবটাই একটা খুব ভালো হয়েছে মনে হয়নি আমার, সেটা আমারও দোষ হতে পারে, আমার ভুল নয়। এখন আপনি কিছু লিখছেন? এখন তো লিখছি না, কিন্তু লেখানোর জন্য চেষ্টা চলছে অন্যান্য মহল থেকে। এখন দেখা যাক কি হয়, যদি মোটিভেশন তৈরি হয় তাহলে হয়তো লিখবো। শুধু সিনেমার জন্য কোনো আলাদা করে কিছু করে? সিনেমার কথা ভাবে তো লেখা যায় না, সম্ভব না। সেটা আশুবাবু লিখতে পারতেন, খুব ভালো লেগেছে। শরৎচন্দ্র সিনেমার জন্য লেখেননি, এটা সিনেমা মামার গান গান দেবদাস শতবার হয়েছে সিনেমা, পাওয়া যায় না।
পরিচালকের রিকোয়েস্টে আপনি লিখেছেন, যেরকম রাসমণি সোনাদানাটা আপনি গয়নার বাক্সর একটা সিকুয়েল হিসেবে আপনি একটা নির্মাণ করলেন। সেটা একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ওই একজন প্রডিউসারের কাছে আমি প্রথম যখন আমার কাছে অপর্ণা যখন অ্যাপ্রোচ করে, তখন ওকে আমি প্রডিউসার এসেছিল, তাকে আমি একটা রাইট দিয়ে দিয়েছিলাম। রাইটে কোনো রকম তারিখ দেওয়া ছিল না, ফলে একটা পারপেচুয়াল লাইট হয়ে গিয়েছিল। ফলে ওর সঙ্গে অপর্ণার গন্ডগোল হয়, সুতরাং সিনেমাটা হচ্ছিল না অনেকদিন, প্রায় 10 বছর পরে সিনেমাটা হয়েছে। তার আগে সব অপর্ণাকে বলেছিল আপনি যদি নতুন একটা স্ক্রিপ্ট লিখে নেন, তখন আমি ওই রাসমণির সোনাদানা লিখেছিলাম। তো সেটা হয়নি, গয়নার বাক্সটাই পরে 10 বছর পরে হয়েছে। 10 বছর পরে লাইটটা ছিল না তখন। সমকালীন সাহিত্যিকদের মধ্যে আপনার কেউ প্রিয়? যদি সরঞ্জিত আছে, পথেন্দ্র আছে, সৈকত আছে, কৃষ্ণেন্দু আছে, সবাই খুব ভালো লেখে। সংসারে আর সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছি আর কি। লীলা মজুমদারের টংলিং বলে যে বইটা, কি বই? লীলা মজুমদারের টংলিং। লীলা মজুমদারের টংলিং। হ্যাঁ, ওই টংলিং ধ্বনি করে মালগাড়ি আওয়াজ তুলে যায়। তা আপনার কি কোনো, আপনি তো নানান জায়গায় ঘুরেছেন, মালগাড়ি টংলিং আওয়াজটা করতো? এটাই লীলাদি, এটা একটা মস্ত আবিষ্কার যে টংলিং শব্দটা মালগাড়ি যাওয়ার সঙ্গে এত মিলে যায়। আমি তো ছেলেবেলা থেকে রেলের মানুষ, রেলে ওই শব্দ আমি ছেলেবেলা থেকে শুনে এসেছি। কি শব্দ সেটা আমি এখনো কখনো প্রকাশ করতে পারিনি। হঠাৎ লীলাদির গল্পে আমি টংলিং টংলিং শব্দ শুনে বললাম এইটাই ঠিক আওয়াজ, এটাকে ঠিক ঠিক তিনি মানে তার গল্পের মধ্যে এনেছেন। এই টংলিং আওয়াজটা একেবারে হুবহু বাঙালির শব্দের সঙ্গে মেলে। মালগাড়িতে কি ওরকম আওয়াজ হতো? হ্যাঁ, মালগাড়ি ওরকম আওয়াজ কোনো? ওরকমই আওয়াজ হয়। খালি মালগাড়ি যখন যায় দুরকম আছে, কারণ যখন মালগাড়িটা রোডের থাকে তখন তাদের কোনো শব্দ হয় না, কিন্তু যখন মালগাড়িটা ইয়ে থাকে আর কি, খালি থাকে, যখন এমটি ওয়াগন যায় তখন তার একটা করে শব্দ হয়। এমটি ওয়াগনের শব্দ রয়েছে টংলিং। আমি রেলে ছেড়ে তো সেই জন্য জানি আর রেলগাড়ি বহু রেলগাড়ি দেখেছি, কাছাকাছি থাকতাম, সুতরাং ওই শব্দগুলো আমার উঠছে না ছেলেবেলা থেকে। আপনি বললেন যে যন্ত্র আমাদের গ্রাস করে ফেলছে আর জীবন বদলে যাচ্ছে, এবং গ্রাস করে না ঠিক, প্রভাবিত করে স্লোলি। এটাতে একটা মাথায় প্রশ্ন ঠিক না, আমি জানি না উত্তর আছে কিনা। আপনার যে বিজ্ঞান ভিত্তিক যে ছোটদের লেখাগুলো, মানে লেখাই বৈজ্ঞানিক কোনো লেখা নেই, আমার ভুতুরে ঘড়ি গল্পটার মধ্যে আমি বারবার ফিরে যাই। এখানে কাজী নামক যন্ত্র উদ্ভাবন করেছিলেন যে মহাশক্তির ঘর, ঝড় আনতে পারে, সবকিছু করতে পারে। তো সেই থেকে আমার মনে হলো যে এখন এআই যেভাবে আমাদের গ্রাস করছে, এবং আপনার ছোটদের লেখায় কিন্তু বিজ্ঞান মানে যন্ত্র অনেক সময় সহায়ক, আবার এমনও আছে যে যন্ত্রের ভয়াবহতা কতটা সেটা আপনি ধরেছেন। তো আপনার কি মনে হয় যে এখন এআই যেভাবে আমাদের প্রভাবিত করছে প্রতিদিন, সেই দিক দিয়ে ভাবলে আমাদের ভবিষ্যৎ কি? এআই তো মানুষের তৈরি, কাজে মানুষের ওপর তো সেই নয়, স্রষ্টাকে সে ছাড়িয়ে যেতে পারে এরকমটা আমার মনে হয় না। যদিও সে কাজটা খুব তাড়াতাড়ি করতে পারে, যেটা মানুষ পারে না। কম্পিউটারও পারে, এআই তো পারবে। তবে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি এআই কে একটা বলেছিলাম, একটা জাম্বল দিয়েছিলাম, খুব কঠিন জাম্বল নয়, এআই পারেনি। ও তারপরে এআই কে বলেছিলাম যে রাইট এ স্টোরি ফর মি, যে স্টোরিটা সে লিখলো কথার গল্প। তো এআই এর সামনে আমার খানিকটা এরকম সম্পর্ক আছে, মাঝে মাঝে এআই কে পরীক্ষা করি যে সে কতদূর আমার পক্ষে 3-4টে জাম্বল সে পারেনি। সুতরাং আমি বুঝতে পারি যে আমি মাঝে মাঝে জাম্বল পড়ি যে আমি সফল করতে গিয়ে এআই পারছে না। সুতরাং এআই নিয়ে আমি খুব দুশ্চিন্তা করি না।
তারও ফেলিওর আস্তে আস্তে হয়তো কোনোদিন ধরা পড়বে, কিন্তু এআই তো আমরা তাকে তো সৎ কাজে ব্যবহার করছি, অসৎ কাজে ব্যবহার করলে যা হওয়ার ফল তাই হবে। সৎ কাজে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, তো ঠিকই আছে, মানুষের সহায়ক হবে। কিন্তু মানুষের ভিতরে দুষ্ট বুদ্ধি তো আছে। আপনারা অনেক জায়গায় ভায়োলেন্স আছে, ভায়োলেন্স কি তার সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে দেখেছেন বা কি করে ভায়োলেন্স দেখেছি মানে সে তো খানিকটা খানিকটা দেখেছি। আমি আসবো উত্তর কলকাতা থাকতাম, সেখানে খানিকটা বেলা তো আমার ছেলেবেলা কেটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সে সময় প্রচন্ড ভায়োলেন্সে আমাদের বাড়িতে ছবি আসতো, ওই ব্রিটিশটাই পাঠাতো ছবি, ওই নানা রকম এত বড় বড় ফটো প্লেট, তাতে সব যুদ্ধের বিভৎস ছবি। তারপরে আমরা অনেক সিনেমা দেখেছি, যে সিনেমাগুলো যে যুদ্ধের বিভৎসতা, ভায়োলেন্স, আমরা যুদ্ধের থেকে ভায়োলেন্সটা কিছু হতে পারে না, তো সেগুলো আমি ছেলেবেলা থেকে দেখেছি। তাছাড়া এমনি সমাজে তো ভায়োলেন্স আছে, চোখের সামনে যেগুলো মারপিট ইত্যাদি ঘটাবে, প্রায় কোন কারণে দেখার মতো অবস্থা, সেগুলো দেখেছি খানিকটা পরিচালনা। তাই ভায়োলেন্সটা তো দুনিয়াতে থাকবেই, এটা আছে। সন্দেশে আপনার প্রথম কোন লেখা বেরিয়েছিল? সন্দেশে সত্যি গল্প দিয়েছিলেন, কত সাল ভুলে গেছি। উনি কি সত্যজিৎ রায় সেটা নিজে ইলাস্ট্রেশন করেছিলেন? হ্যাঁ, সেটা বইও বেরিয়েছে। আমার মনে হয় 7-8টা গল্প ইলাস্ট্রেশন করেছে। তো ওই প্রথম গল্প ছিল পটকান, যখন পটকান লেখায় যারা ইলাস্ট্রেশন করেছে তাতে আপনার বেস্ট এখন দেবাশিস তো আমার সাথে একদম মানে একাকার হয়ে গেছে। দেবাশিস দেব ওই সবচেয়ে বেশি এঁকেছে। তারপরে ওই ওদের এক সময় এঁকেছেন সুধীর বইটা এঁকেছিলেন, এক সময় সমীর সরকার এঁকেছিলেন, সুব্রত চৌধুরী এঁকেছে, তাছাড়া আরো অনেকে এঁকেছে। আপনার দেবাশিস দেবী আপনার ফেভারিট? দেবাশিস তো এখন দেবাশিসই আমার ছবি বেশিরভাগ আঁকে, ওই সব আঁকে, খুব ভালো আঁকে দেবাশিস।